হ্যালো, আমি সুপ্রকাশ আদিত্য জয়, ফাউন্ডার অফ লার্নার্স একাডেমি। আজকে আমাদের লার্নার্স একাডেমির ক্লাস শুরু হতে যাচ্ছে। অ্যাকচুয়ালি অফিসিয়ালি প্রথম ক্লাস এটা। তো আমরা চাইবো এবং এইটাই আমাদের মোটিভ যে যাতে সবাই কোয়ালিটি এডুকেশন পায় এবং এইটার জন্যই আমরা কাজ করে যাচ্ছি এবং যাব। তো সেই প্রোগ্রামের শুরু হতে যাচ্ছে আজকে এবং আমরা শুরু করতে যাচ্ছি বায়োলজিতে জুলজির চ্যাপ্টার 5 মানব শারীরতত্ত্ব, শ্বসন ও শ্বাসক্রিয়া এই চ্যাপ্টারটা থেকে। হিউম্যান ফিজিওলজি, রেসপিরেশন অ্যান্ড ব্রেথিং। তো এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে শ্বসনের সংজ্ঞা। শ্বসনের সংজ্ঞা আছে যে শ্বসন কাকে বলে। শ্বসন হচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন দিয়ে কোষমধ্যস্থ খাদ্যবস্তুকে জারিত করে খাদ্যের স্থিতিশক্তিকে, এটা ইম্পর্টেন্ট, খাদ্যের স্থিতিশক্তিকে তাপ ও গতিশক্তি রূপে মুক্ত করে এবং উপজাত পদার্থ হিসেবে কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন করে, তাকে হচ্ছে শ্বসন বলে। এখন এই জিনিসটায় প্রত্যেকটা সংজ্ঞায় অ্যাকচুয়ালি কিছু কিছু কি পয়েন্ট থাকে। হ্যাঁ, ওই কি পয়েন্টগুলো মিস করলে কিন্তু সংজ্ঞায় মার্ক পাওয়া যায় না। তো ওই কি পয়েন্টগুলো কি, ওই কি পয়েন্টগুলো, এই সংজ্ঞার কি পয়েন্টগুলো হচ্ছে প্রথমত এটা হচ্ছে এক ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়া। শ্বসন হচ্ছে এক ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়া এবং এখানে জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে। কেউ কী গ্রহণ করে? অক্সিজেন গ্রহণ করে এবং অক্সিজেন গ্রহণ করে তার কোষমধ্যস্থ খাদ্যবস্তুকে জারিত করে। জারিত করে স্থিতিশক্তিকে, আমাদের শরীরের ভেতর যেই শক্তিটা থাকে সেটা স্থিতিশক্তি হিসেবে থাকে। এই স্থিতিশক্তিকে তাপ ও গতিশক্তি রূপে মুক্ত করে এবং উপজাত পদার্থ হিসেবে কি উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন করে। তো কি পয়েন্টগুলো হচ্ছে? উপজাত পদার্থ হচ্ছে কার্বন ডাই অক্সাইড ও পানি, এই দুটো উৎপন্ন করে। স্থিতিশক্তিকে তাপ ও গতিশক্তি রূপে মুক্ত করে এবং হচ্ছে এটা হচ্ছে এক ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়া। ওকে। মানুষের শ্বসনতন্ত্র এবং মানুষের শ্বসনতন্ত্র, এই জিনিসটা হচ্ছে মানুষের শ্বসনতন্ত্রের অ্যাকচুয়ালি প্রধান যেই অঙ্গ বা মানুষের শ্বসন অঙ্গ হচ্ছে একজোড়া ফুসফুস। একজোড়া ফুসফুস হচ্ছে মানুষের শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ বা মানুষের শ্বসন অঙ্গ। তো মানুষের শ্বসনতন্ত্রের অ্যাকচুয়ালি ৩টা অঞ্চল আছে। হ্যাঁ? এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে আমি MAT লিখে রেখেছি। তো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল একটা অঞ্চল। এখানে আছে সম্মুখ নাসারন্ধ্র, ভেস্টিবিউল, নাসাগহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র, নাসাগোলবিল, ষড়যন্ত্র, ষড়যন্ত্র না কিন্তু ষড়যন্ত্র, ওকে? আচ্ছা, ষড়যন্ত্র বললে কিন্তু অন্য জিনিস হয়ে যায়। আচ্ছা। তো বায়ু পরিবহন অঞ্চল, এখানে আছে ট্রাকিয়া বা যেটা শ্বাসনালী আর কি, ব্রঙ্কাই বা ব্রঙ্কি, প্রান্তীয় ব্রঙ্কিওল, এই ৩টা। শ্বসন অঞ্চল হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল, অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি, অ্যালভিওলাস। এগুলো হচ্ছে শ্বসন অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত। এখন আমরা এই জিনিসগুলা একটু বিস্তারিতভাবে জানবো। তো এই যে ছবিটা এখানে দেয়া আছে, এই ছবিটার মধ্যে হচ্ছে সবগুলোর চিত্র সহ ভালোভাবে দেয়া আছে যে কোনটা কি। ওকে, এই যে নাসাগহ্বর কোনটা, নাসাগোলবিল, গ্লটিস, হ্যাঁ, তারপর ষড়যন্ত্র, এগুলো সবই দেয়া আছে। আচ্ছা, তো বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের মধ্যে প্রথমে আমরা পেয়ে যাই যেটা হচ্ছে, সেটা হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র। সম্মুখ নাসারন্ধ্র হচ্ছে নাকের যে ছিদ্র থাকে, আমাদের নাকের যে ২টা ছিদ্র আছে সেই ২টা ছিদ্রকে হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র বলে। এবং নাকের ২টা ছিদ্র কিন্তু অ্যাকচুয়ালি একটা তরুণাস্থি টাইপের একটা জিনিস থাকবে, একটা হাড্ডি টাইপের একটা জিনিস থাকে, একটা মানে একটা লাইনের মতো নাকের ওখানে, যেটা দিয়ে 2টা ছিদ্র পৃথক করা হয়েছে। ওইটাই হচ্ছে ন্যাসাল সেপ্টাম। ন্যাসাল সেপ্টাম বা নাসা ব্যবধায়ক, এর মাধ্যমে নাসারন্ধ্রের বিকাশ ঘটেছে। ওকে, এরপর আসে হচ্ছে ভেস্টিবিউল। ভেস্টিবিউল হচ্ছে নাসারন্ধ্রের বা নাকের আহ, ছিদ্রের যে একদম পরের যে একটু অংশটা আছে যেখানে লোমগুলা থাকে, ওইটাই হচ্ছে ভেস্টিবিউল। ভেস্টিবিউল হচ্ছে যেখানে লোমটা থাকে। ওকে, লোমগুলা যেখানে থাকে ওইটা হচ্ছে ভেস্টিবিউল। এরপর হচ্ছে নাসাগহ্বর। নাসাগহ্বর হচ্ছে ওই লোমের পরেও যখন একটা মানে করিডোরের মতো একটা অংশ আছে না, মানে অনেকখানি জুড়ে একটা হচ্ছে মানে গর্তের মতো হয়ে ভিতরের দিকে গেছে নাকটা, নাকটা তো অ্যাকচুয়ালি ওইটাই। তো ওইটা হচ্ছে নাসাগহ্বর। নাসাগহ্বরের প্রাচীর হচ্ছে সিলিয়াযুক্ত মিউকাস ক্ষরণকারী ও অলফ্যাক্টরি কোষ থাকে এখানে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে নাসাগহ্বরে কী থাকে, নাসাগহ্বরের প্রাচীরে সিলিয়াযুক্ত মিউকাস ক্ষরণকারী ও অলফ্যাক্টরি কোষ থাকে। ওকে, আমরা এই জিনিসটা বুঝে ফেললাম এবং অনেক বেশি ইম্পর্টেন্ট এটা যে নাসাগহ্বরের প্রাচীরে সিলিয়াযুক্ত, আবার বলি সিলিয়াযুক্ত মিউকাস ক্ষরণকারী ও অলফ্যাক্টরি কোষ থাকে। আচ্ছা, এবারে পশ্চাৎ নাসারন্ধ্র। পশ্চাৎ নাসারন্ধ্র হচ্ছে নাসাগহ্বরদ্বয় যে দুটি, দেখো দেখো, নাসাগহ্বরদ্বয় যে দুটি ছিদ্রের মাধ্যমে নাসাগোলবিলে উন্মুক্ত হয় তাকে হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র বলে। মানে নাসাগোলবিল তো, নাসাগোলবিল এই যে একটু ভিতরের দিকের অংশ, তো এই নাসাগোলবিলটা মানে নাসাগোলবিলে
নাকের ছিদ্র দুটা যেই জায়গা থেকে অ্যাকচুয়ালি মানে উন্মুক্ত হয় তাকে হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র বলে, এবং এইখানে যেটা একমাত্র ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্রের অপর নাম কি? কোয়ানা। পশ্চাৎ নাসারন্ধ্রের অপর নাম হচ্ছে কোয়ানা। আমি যেই দাগানো লাইনগুলো এখানে দিয়েছি, এই দাগানো লাইনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলো পড়বে এবং এগুলো থেকে অ্যাডমিশন টেস্ট এবং একাডেমিক্স সব জায়গাতেই দেখবে যে কোয়েশ্চেন এসে পড়ছে। এরপর আছে হচ্ছে স্বরযন্ত্র। স্বরযন্ত্র এখানে এটি নাসা গলবিলের নিচের অংশের ঠিক সামনের দিকের অংশ। এই যে স্বরযন্ত্র হচ্ছে এই যে এইখানটায়, যে এইখানটায় স্বরযন্ত্র থাকে। স্বরযন্ত্র হচ্ছে আমাদের যারা পুরুষ আছো বা যারা ছেলে আছো আর কি, তোমরা গলার সামনের দিকে একটু হাত দিয়ে দেখতে পারবে যেখানে একটা একটা হাড্ডির মতো একটা অংশ একটু উঁচু উঁচু হয়ে আছে। আসলে ওটা হাড় না বা হাড্ডি না, ওটা হচ্ছে তরুণাস্থি। এখানে তিন ধরনের তরুণাস্থি থাকে। হ্যাঁ, তিন ধরনের তরুণাস্থি থাকে। একটা হচ্ছে থাইরয়েড, একটা হচ্ছে ক্রাইনয়েড, একটা হচ্ছে অ্যারিটিনয়েড। এই এই তিন ধরনের ওই তরুণাস্থির মধ্যে থাইরয়েড তরুণাস্থিটা সবচেয়ে বড়। থাইরয়েড তরুণাস্থিটা সবচেয়ে বড়। একে হচ্ছে অ্যাডামস অ্যাপেল বলে। অ্যাডামস অ্যাপেল কেন বলে? কারণ পুরুষদের থাকে, এই জন্য অ্যাডামস অ্যাপেল বলে। একটু অ্যাপেলের মতো দেখতে, এই জন্য এটাকে অ্যাডামস অ্যাপেল বলে। স্বরযন্ত্রের উপরে থাকে একটি ছোট এপিগ্লোটিস। এপিগ্লোটিস, ওকে। এপিগ্লোটিসটা কোথায় থাকে? স্বরযন্ত্রের একটু উপরে। স্বরযন্ত্র অনেক বেশি যুক্ত থাকে। স্বরযন্ত্রে ৬টি স্বররজ্জু থাকে, এবং এই স্বররজ্জুগুলোর দ্বারাই আমাদের অ্যাকচুয়ালি স্বর উৎপন্ন হয়, স্বররজ্জুগুলো কম্পিত হওয়ার মাধ্যমে। ওকে, তো এরপরে আমরা পেয়ে যাচ্ছি বায়ু পরিবহন অঞ্চল। বায়ু পরিবহন অঞ্চলের মধ্যে প্রথমে আছে শ্বাসনালী বা ট্রাকিয়া। স্বরযন্ত্রের পর থেকে পঞ্চম বক্ষদেশীয় কশেরুকা পর্যন্ত বিস্তৃত ১০ থেকে ১২ সেন্টিমিটার দীর্ঘ ও ২ থেকে ২.৫ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট ফাঁপা নলাকার অংশকে ট্রাকিয়া বলে। ওকে, সো ট্রাকিয়া বা শ্বাসনালী, শ্বাসনালী শব্দটা আমরা অবশ্যই শুনেছি। শ্বাসনালীটা হচ্ছে স্বরযন্ত্রের পর থেকে পঞ্চম বক্ষদেশীয় কশেরুকা। কশেরুকা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করবো অন্য চ্যাপ্টারে। কশেরুকা হচ্ছে মেরুদণ্ডের একটা অংশ, এবং এই কশেরুকা অনেক ধরনের হয়। বক্ষদেশীয় কশেরুকা, কটিদেশীয় কশেরুকা, আরও বিভিন্ন ধরনের হয়। এই এই বিভিন্ন কশেরুকার মধ্যে বক্ষদেশীয় যে কশেরুকা আছে, সেই কশেরুকাগুলোর মধ্যে যে পঞ্চম নম্বরটা আছে, সেই পঞ্চম বক্ষদেশীয় কশেরুকা পর্যন্ত শ্বাসনালী বা ট্রাকিয়া বিস্তৃত, এবং এর দৈর্ঘ্য হচ্ছে ১০ থেকে ১২ সেন্টিমিটার, এবং এবং হচ্ছে এর ব্যাস হচ্ছে ২ থেকে ২.৫ সেন্টিমিটার। ওকে, এবং এটা হচ্ছে এক ধরনের ফাঁপা নলাকার অংশ, এবং এইটা হচ্ছে ১৫ থেকে ২০টি তরুণাস্থি ১৫ থেকে ২০টি তরুণাস্থি নির্মিত সি আকৃতির অর্ধবলয়ে গঠিত। আচ্ছা, এরপর আমরা পাচ্ছি ব্রঙ্কাস। ব্রঙ্কাস হচ্ছে ফুসফুসের হাইলাম দিয়ে ফুসফুসে প্রবেশ করে ব্রঙ্কাসগুলো। ডান ব্রঙ্কাসটা অপেক্ষাকৃত ছোট কিন্তু প্রশস্ত হয়, কারণ ডান ফুসফুসটা হচ্ছে আকারে বড়, এই জন্যে ডান ব্রঙ্কাসকে প্রশস্ত হতে হয়, এবং ৩ ভাগে ভাগ হয়ে ডান ফুসফুসের ৩টি খণ্ডে প্রবেশ করে। ডান ফুসফুসের ৩টি খণ্ড বা ৩টি লোব আছে। বাম ব্রঙ্কাসটি হচ্ছে একটু আকারে ছোট হয় বা একটু কম প্রশস্ত হয়। কেন কম প্রশস্ত হয়? কম প্রশস্ত হয় এই কারণে, কারণ বাম ফুসফুসটা একটু আকারে ছোট, এই জন্যে, এবং এটার লোবও কম। লোব হচ্ছে ২টি। এটা ২টি খণ্ডে বা ২টি লোবে বিভক্ত। আচ্ছা, তো এখানে আরেকটা যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ব্রঙ্কিওল। ব্রঙ্কিওল হচ্ছে ২ ধরনের আছে, ক্রান্তীয় ব্রঙ্কিওল এবং শ্বসন ব্রঙ্কিওল। এই ব্রঙ্কিওল হচ্ছে ব্রঙ্কাসই পুনরায় পুনরায় বিভক্ত হতে হতে ব্রঙ্কিওলে পরিণত হয়। তো এখানে যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, যেটা হচ্ছে ব্রঙ্কাসে তরুণাস্থি ব্রঙ্কাসে তরুণাস্থি থাকে, কিন্তু তরুণাস্থিবিহীন ব্রঙ্কিওলগুলো তরুণাস্থিবিহীন। আচ্ছা, এরপর আছে ফুসফুস। ফুসফুস ফুসফুস হচ্ছে আমাদের ২টা আছে, আমরা সবাই জানি, এবং এটা হালকা গোলাপি রঙের স্পঞ্জের মতো অংশ, এবং ফুসফুসের মধ্যে বাম ফুসফুসটা আকারে ছোট, তাই এর ওজনটাও কম, ৫৬৫ গ্রাম। এই ওজনটা ইম্পর্টেন্ট, ৫৬৫ গ্রাম, এবং এটা হচ্ছে ২ লোব বিশিষ্ট। ডান ফুসফুসটা আকারে বড় এবং ওজনে ৬২৫ গ্রাম, একটু বেশি, এবং এটা হচ্ছে ৩ লোব বিশিষ্ট। ফুসফুস হচ্ছে দ্বিস্তরী প্লিউরাল পর্দা দিয়ে আবৃত থাকে। দ্বিস্তরী প্লিউরাল পর্দা দিয়ে আবৃত থাকে। এই পর্দার অনেক বেশি ইম্পর্টেন্ট এই ৩টা লাইন। ভিতরের পর্দাকে ভিসেরাল প্লিউরা, এবং বাইরের পর্দাটাকে প্যারাইটাল প্লিউরা বলে। ২ স্তরের মাঝে প্লিউরাল গহ্বরে প্লিউরাল রস নামক এক ধরনের রস থাকে। ওকে, প্লিউরাল রস এটা হচ্ছে ওই মানে ফুসফুসের অংশগুলোকে সংঘর্ষ থেকে রক্ষা করে, প্লিউরাল রস, এবং এই ৩টা লাইন অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। ওকে, ব্রঙ্কাস যে অংশে ফুসফুসে প্রবেশ করে তাকে হচ্ছে হাইলাম বলে, যেটা আমরা বললাম। এরপর হচ্ছে হাইলামের মাধ্যমে ধমনী ফুসফুসে প্রবেশ এবং শিরা ও লসিকানালী বেরিয়ে আসে। ওকে, সো এখান থেকে ধমনী, শিরা, লসিকানালী এগুলো সব হাইলামের মধ্যে দিয়েই যাতায়াত করে। এরপর হচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট যে পালমোনারি মূল কাকে বলে। পালমোনারি মূলটা হচ্ছে ব্রঙ্কাস, ধমনী, শিরা, লসিকানালী, এই জিনিসগুলা ঘন যোজক টিস্যুতে পরিবেশিত হয়ে পালমোনারি মূল গঠন করে। আচ্ছা, এরপরে আমরা পাইতেছি
এখানে যেটা হচ্ছে ফুসফুসের প্রতিটি লোব কয়েকটি সেগমেন্টে বিভক্ত। ডান ফুসফুসে 10টি সেগমেন্ট আছে এবং বাম ফুসফুসে 8টি সেগমেন্ট আছে। প্রত্যেকটি সেগমেন্ট আবার অসংখ্য লোবিউলে বিভক্ত। লোবিউল এখানে বলা আছে যে ফুসফুসের কার্যকরী একক, বাট অ্যাকচুয়ালি লোবিউল ফুসফুসের কার্যকরী একক না, এটা হচ্ছে অ্যালভিওলাস। এটা আমরা একটু পরেই পাবো। অ্যাকচুয়ালি বইয়ের যারা রাইটার আছেন তাদেরও কিন্তু বেশ কিছু ভুল আছে। আমরা যখন বই পড়তে থাকবো, পড়তে পড়তে আমরা দেখতে পারবো যে বেশ কিছু ভুল আছে, হ্যাঁ? এখানে এই যে তার মধ্যে একটা এইমাত্র যেটা বললাম যে লোবিউলগুলো ফুসফুসের কার্যকরী একক যেটা লেখছেন, এটা ভুল আছে। এবং একই বইতে একদম পাশের ২ পাতাতেই মানে সেম জিনিস, মানে হচ্ছে ২ টা অঙ্গাণুর বেলায় ভিন্ন, ভিন্ন লেখা। মানে লেখা আছে অ্যালভিওলাস ফুসফুসের কার্যকরী একক, আবার আছে লোবিউলগুলো ফুসফুসের কার্যকরী একক। তো যখন যারা পড়তে যায় তখন তারা এটা নিয়ে খুব বেশি কনফিউজড হয়ে যায় যে ভাই তাহলে কোনটা ট্রু, আমরা কোনটা লিখব, হ্যাঁ, তাই না? তো এটা আমি জানাই দিলাম যে এটা অ্যালভিওলাস ফুসফুসের কার্যকরী একক, এইটাই আমরা লিখব এবং ওইটাই সত্যি। আচ্ছা, ট্রাকিয়ার দ্বিবিভাজনে এই যে এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া বা শ্বাসনালী। এই ট্রাকিয়া বা শ্বাসনালী বিভক্ত হয়ে ২টা ব্রোঙ্কাস সৃষ্টি করে। এই যে এই দুটো হচ্ছে ব্রোঙ্কাস, এই যে সাদা এখন আছে, এই দুটো হচ্ছে ব্রোঙ্কাস বা প্রাইমারি ব্রোঙ্কাস। ওকে, প্রাইমারি ব্রোঙ্কাস। এই প্রাইমারি ব্রোঙ্কাস এই যে এখানে লেখা আছে যে ডান ও বাম ফুসফুসে প্রবেশ করে, তা হচ্ছে প্রাইমারি ব্রোঙ্কাস। এই প্রাইমারি ব্রোঙ্কাসগুলো আবার বিভক্ত হয়ে ফুসফুসের কি আমরা জানি যে ডান ফুসফুসের ৩টা লোব আছে এবং বাম ফুসফুসের ২টা লোব আছে। তো এই সেকেন্ডারি ব্রোঙ্কাস তৈরি করে। প্রাইমারি ব্রোঙ্কাসগুলো আরও বিভক্ত হয়ে সেকেন্ডারি ব্রোঙ্কাস বা লোবার ব্রোঙ্কাস তৈরি করে। এবং এই লোবার ব্রোঙ্কাসগুলো কি? এগুলো হচ্ছে ফুসফুসের লোবগুলাতে প্রবেশ করে, ডান ফুসফুসে এবং বাম ফুসফুসে ৩টা লোব, ২টা লোব, এগুলাতে প্রবেশ করে এবং এগুলোর নাম এই জন্যে লোবার ব্রোঙ্কাস। ওকে, এরপর হচ্ছে সেকেন্ডারি ব্রোঙ্কাস থেকে টারশিয়ারি ব্রোঙ্কাস বা সেগমেন্টাল ব্রোঙ্কাস সৃষ্টি হয়ে একটি করে পালমোনারি সেগমেন্টে প্রবেশ করে। তো আমরা একটু আগে কি পাইছিলাম যে ডান ফুসফুসের আছে 10টি সেগমেন্ট এবং বাম ফুসফুসের আছে 8টি সেগমেন্ট। এই সেগমেন্টগুলোতে ব্রোঙ্কাসগুলো পরে বিভক্ত হয়ে সেগমেন্টগুলোতে প্রবেশ করে এবং এই জন্য এদের নাম হচ্ছে সেগমেন্টাল ব্রোঙ্কাস। ওকে, এবং প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এরকমভাবেই তো আসে, তাই না? প্রাইমারির পরে কী হয়? সেকেন্ডারি, তারপর হচ্ছে টারশিয়ারি। এটা তো আমরা জানি। তো এই জন্য নামকরণগুলো ওইভাবে হইছে। সেগমেন্টাল ব্রোঙ্কাস আবার বারবার বিভক্ত হয়ে যে সূক্ষ্ম নালীর সৃষ্টি হয় সেগুলোকে হচ্ছে ব্রোঙ্কিওল বলে, যা এক একটি লোবিউলে প্রবেশ করে। ব্রোঙ্কিওলগুলো কিন্তু আবার লোবিউলে প্রবেশ করে। ওকে, ব্রোঙ্কিওলগুলো লোবিউলে প্রবেশ করে। ব্রোঙ্কিওল বিভক্ত হয়ে যেসব সূক্ষ্ম নালিকা সৃষ্টি করে তাদেরকে প্রান্তীয় ব্রোঙ্কিওল বলে এবং লোবিউলের ভিতরে প্রান্তীয় ব্রোঙ্কিওল বিভক্ত হয়ে আবার শ্বসন ব্রোঙ্কিওল গঠন করে। মানে শ্বসন ব্রোঙ্কিওল হচ্ছে একদম লাস্ট স্টেজ। ব্রোঙ্কাসের একদম লাস্ট স্টেজ হচ্ছে শ্বসন ব্রোঙ্কিওল এবং শ্বসন ব্রোঙ্কিওলের আগের স্তরটা হচ্ছে প্রান্তীয় ব্রোঙ্কিওল। ওকে, আচ্ছা, তো আমরা পেয়ে গেলাম অ্যাকচুয়ালি এই জায়গার পুরো জিনিসটাই আমরা বুঝে ফেলেছি আশা করতেছি। ব্রোঙ্কিওল ২ টাইপের, ওইটা আমরা বুঝে ফেলেছি এবং অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস ছিল যেটা হচ্ছে ব্রোঙ্কাসের তরুণাস্থি থাকলেও ব্রোঙ্কিওলগুলোর কোনো তরুণাস্থি নাই। আচ্ছা, তো এরপরে আমাদের এখানে মানে শ্বসন বৃক্ষ বইলে একটা জিনিস আছে, এই যে শ্বসন বৃক্ষ। তো শ্বসন বৃক্ষটা কি? এই যে মানে আমাদের যে আমরা যদি এই জিনিসটা যদি দেখি, এই যে এইখানে এই যে একটা চিত্রটা আছে, হ্যাঁ, এই চিত্রে কি আছে? এই যে ব্রোঙ্কিওল থেকে শুরু হলো, এরপর প্রান্তীয় ব্রোঙ্কিওল, এরপরে শ্বসন ব্রোঙ্কিওল, এরপরে অ্যালভিওলাস হচ্ছে এগুলা। ওকে, এগুলো হচ্ছে অ্যালভিওলাস। অ্যালভিওলাসের পরে অ্যালভিওলার নালী, এগুলা এই যে নালীটার মতো আছে, এটা হচ্ছে অ্যালভিওলার নালী। এরপর হচ্ছে এটা হচ্ছে অ্যাট্রিয়াম, এরপর হচ্ছে অ্যালভিওলার থলি, এরপর হচ্ছে অ্যালভিওলাস আবার। তো এই যে জিনিসটা, এটা একটা মানে আমরা যদি উল্টাই, হ্যাঁ, তাহলে একটা বৃক্ষের মতো লাগবে দেখতে। ওকে, তাই এইটা হচ্ছে উল্টানো একটা বৃক্ষের মতো দেখতে, যেহেতু এই জন্য এটা হচ্ছে শ্বসন বৃক্ষ বলা হয় আর কি। ঠিক আছে, মানে শ্বসনের এটা হচ্ছে শ্বসনের একটা গতিপথ। তো এই জন্য যেহেতু এটা বৃক্ষের মতো দেখতে, এই জন্য হচ্ছে গিয়ে শ্বসন বৃক্ষ বলা হয় এই আর কি। ওকে, আচ্ছা, তো ফুসফুসের কাজ, এটা তো বেশ ইম্পর্ট্যান্ট জিনিস এবং অ্যাকাডেমিক্সের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। তো ফুসফুসের কাজ কী কী আছে? ফুসফুসের কাজ হচ্ছে প্রথমত, ফুসফুস হচ্ছে মানুষের প্রধান শ্বসনাঙ্গ, যেটা আমরা পড়ে আসছি। ফুসফুসের অ্যালভিওলাই এই যে দেখাইলাম, এই যে এটা হচ্ছে, এগুলো হচ্ছে অ্যালভিওলাস বা অ্যালভিওলাই। ওকে, তো ফুসফুসের অ্যালভিওলাইয়ে ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন গ্যাসকে কি অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড, এটা তো আমরা সবাই জানি। অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বিনিময় ঘটে কি প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়ায়। ডায়াগোনাল লাইনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি বারবার বলতেছি। ওকে,
তো ফুসফুসের অ্যালভিওলাইয়ে ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন গ্যাস অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। তো অ্যালভিওলাইয়ে ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। দেহ থেকে শ্বসন বর্জ্য কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে। ফুসফুস দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, পানি সাম্য রক্ষা ও শব্দ সৃষ্টিতে অংশগ্রহণ করে। ফুসফুসে বিভিন্ন ধরনের, এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, ফুসফুসে বিভিন্ন ধরনের প্রোটিন, লিপিড ও কার্বোহাইড্রেট সংশ্লেষিত হয়। ফুসফুসে কী কী সংশ্লেষিত হয়? প্রোটিন, লিপিড ও কার্বোহাইড্রেট সংশ্লেষিত হয়। এরপর আছে ইমিউনোগ্লোবিন। ফুসফুস হচ্ছে ইমিউনোগ্লোবিন ক্ষরণ করে। ফুসফুস ইমিউনোগ্লোবিন ক্ষরণ করে। ওকে, ফুসফুস ইমিউনোগ্লোবিন ক্ষরণ করে, অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এবার হচ্ছে 6 হচ্ছে ফুসফুসীয় যে টিস্যুগুলো আছে, এই টিস্যুগুলা সেরোটোনিন ও হিস্টামিন সংরক্ষণ ও বিমুক্ত করে। ফুসফুসীয় টিস্যুগুলা সেরোটোনিন ও হিস্টামিন সংরক্ষণ ও বিমুক্ত করে। সেরোটোনিন ও হিস্টামিন, এগুলো আমরা পরে দেখতে পারবো বিস্তারিত, সেরোটোনিন কি, হিস্টামিন কি, এগুলোর কাজ কি। ওকে, আপাতত আমরা নামগুলো জেনে রাখি। এরপর হচ্ছে 7 হচ্ছে ব্রাডিকিনিন ও প্রোস্টাগ্ল্যান্ডিন। ব্রাডিকিলিন ও ব্রাডিকিনিন ও প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষণ ও দেহ থেকে অপসারণ করে। এই জিনিসগুলা পরে যখন আমরা এনজাইম, তারপর হচ্ছে হরমোন নিয়ে পড়বো, তখন বিস্তারিতভাবে এগুলোর নাম জানা যাবে, এগুলোর কাজ জানা যাবে। ওকে, এখন আর বেশি বাড়াচ্ছি না। তো আমরা জাস্ট এখন নামগুলো মনে রাখবো, যে ইমিউনোগ্লোবিন ক্ষরণ করে, সেরোটোনিন ও হিস্টামিন সংরক্ষণ ও বিমুক্ত করে, এবং ব্রাডিকিনিন ও প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষণ ও দেহ থেকে অপসারণ করে। আচ্ছা, এরপর হচ্ছে শ্বসনতন্ত্রে বায়ু প্রবাহের গতিপথ। ওকে, এই যে জিনিসটা দেয়া আছে, ট্রাকিয়া, তারপরে ব্রঙ্কাস, তারপর ব্রঙ্কিওল, তারপর অ্যালভিওলার নালী, তারপর অ্যাট্রিয়াম, তারপর অ্যালভিওলার থলি, তারপরে অ্যালভিওলাস। এই জিনিসটা হচ্ছে শ্বসনতন্ত্রে বায়ু কই থেকে কই যাইতেছে ওইটা নির্দেশ করতেছে, এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা তোমার জানা থাকলে পড়াটা বেশ তোমার সহজ হবে। তুমি যখন প্রথমবার পড়তে যাবে তখন অনেক বেশি কনফিউশন থাকবে, তো ওই কনফিউশন দূর করতে কিন্তু এটা বেশ কার্যকরী। আচ্ছা, এরপর হচ্ছে অ্যালভিওলাস এর গঠন, অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস অ্যাকাডেমিক্সের জন্য, এবং অ্যাডমিশনেও বেশ কোয়েশ্চেন আসে এখান থেকে। ওকে, তো যেটা বলছিলাম প্রথমেই, যে অ্যালভিওলাস ফুসফুসের কার্যকরী একক, এবং এই জিনিসটা এত বেশি ইম্পর্টেন্ট, বারবার তুমি একবার অ্যাডমিশন দিলে একটা না একটা জায়গায় পাওয়াই, ঠিক আছে, এরকম একটা ইম্পর্টেন্ট জিনিস। অ্যালভিওলাস হচ্ছে ফুসফুসের কার্যকরী একক। সেগুলো আঙুরের থোকার মতো গুচ্ছাবদ্ধ, এই জিনিসগুলো অত বেশি লাগবে না। যেটা এখান থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নবজাতক শিশুর ফুসফুসে মাত্র 20 মিলিয়ন অ্যালভিওলাই থাকে। নবজাতক শিশুর ফুসফুসে মাত্র 20 মিলিয়ন অ্যালভিওলাই থাকে। 8 বছরে এই সংখ্যা হয় 300 মিলিয়ন। ওকে, নবজাতকে থাকে 20 মিলিয়ন, তবে ওই শিশুটাই যখন 8 বছর বয়স্ক হয়ে যায়, তখন তার অ্যালভিওলাইয়ের সংখ্যা হয় 300 মিলিয়ন। এবং অন্যদিকে যখন পূর্ণবয়স্ক হয়ে যাবে সে, তখন পূর্ণবয়স্ক হয়ে যাওয়ার পরে তার দুটি ফুসফুসে অ্যালভিওলাসের সংখ্যা থাকবে প্রায় 480 মিলিয়ন। মানে একদম 480 মিলিয়নই থাকবে এমন না, এটা অ্যাপ্রক্সিমেটলি বলা হয়েছে, গড় করে বলা হয়েছে। মোটামুটি সংখ্যাটা হচ্ছে 274 থেকে 790 মিলিয়ন পর্যন্ত। ওকে, এরকম একটা ইয়ে আছে, অ্যালভিওলাই থাকে। আচ্ছা, অ্যালভিওলাইয়ের সংখ্যা ফুসফুসের আকারের উপর নির্ভর করে। ফুসফুসের আকার যদি বড় হয় তাহলে অ্যালভিওলাই বেশি থাকে, অ্যালভিওলাস বেশি থাকে। ফুসফুসের আকার ছোট হলে অ্যালভিওলাস সংখ্যা কম হয়। আচ্ছা, তো তোমার ফুসফুসের যেই আকার, তোমার ফুসফুস বড় হলে তোমার অ্যালভিওলাস বেশি থাকবে, তোমার ফুসফুস যদি ছোট হয় তাহলে অ্যালভিওলাস কম থাকবে। আচ্ছা, তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে অ্যালভিওলাসের ব্যাস কত। অ্যালভিওলাসের ব্যাস হচ্ছে 0.2 মিলিমিটার, এবং এখানে একটা জিনিস অনেকেই আউলায় ফেলবে, যেটা হচ্ছে এখানে দেখো দুইটাই 0.2 দেয়া আছে, প্রাচীরও দেয়া আছে 0.2, এবং এখানে ব্যাসও দেয়া আছে 0.2, কিন্তু এককে কিন্তু একটা ডিফারেন্স আছে। এককের ক্ষেত্রে বলা হয়েছে, তো যেটা বললাম যে এখানে এককের কিন্তু একটা হিউজ ডিফারেন্স আছে, মিলিমিটার এবং মাইক্রোমিটার। এই মাইক্রোমিটার কিন্তু মিলিমিটারের থেকে বেশ অনেকটা ছোট। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু আহলায় ফেলা যাবে না। তো ব্যাস হচ্ছে 0.2 মিলিমিটার, ব্যাসটা একটু বেশি হবে সাধারণত, পুরুর থেকে বুঝেই যায় যে ব্যাসটা তো বেশি হওয়ার কথা, এবং এখানে কিন্তু অনেক বেশি ডিফারেন্স যদিও। তো পুরুত্ব হচ্ছে, অ্যালভিওলাসের পুরুত্ব হচ্ছে 0.2 মাইক্রোমিটার, এবং অ্যালভিওলাসের ব্যাস হচ্ছে 0.2 মিলিমিটার। ওকে, 0.2 মিলিমিটার আর 0.2 মাইক্রোমিটার। ওকে, তো এরপরে আছে এখানে যে এগুলোর বাইরে, বাইরের দিকে প্রচুর কৈশিক জালিকা নিবিড়ভাবে অবস্থান করতেছে, মানে অ্যালভিওলাসের বাইরে অনেক কৈশিক জালিকা আছে। ওকে, আমরা এটা জানি, এটা জেনে গেলাম। কৈশিক জালিকা আছে, কি আছে, শিরা লসিকা নালী এগুলো কিন্তু না, আবার কৈশিক জালিকা আছে। ওকে, অ্যালভিওলাসের বহির্পাশটায় কৈশিক জালিকা আছে। আচ্ছা, অ্যালভিওলাসের প্রাচীর অত্যন্ত পাতলা, চাপা স্কোয়ামাস এপিথেলিয়াল কোষে গঠিত।
ইম্পর্টেন্ট একটা জিনিস যে অ্যালভিওলাসের যেই প্রাচীর, এটা কি দ্বারা গঠিত? অ্যালভিওলাসের প্রাচীর হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াল কোষে গঠিত, এবং এই স্কোয়ামাস এপিথেলিয়াল কোষগুলা পাতলা হয় এবং একটু চাপা ধরনের হয়, এবং এইটা যেহেতু পাতলা হয়, এই পাতলা হওয়ার কারণেই অ্যালভিওলাসে অ্যাকচুয়ালি ব্যাপনের মাধ্যমে শ্বসন গ্যাসগুলার যেই মানে উম, পরিবহন, এটা মানে সম্ভব হয় এই মানে স্কোয়ামাস এপিথেলিয়াল কোষগুলো পাতলা হওয়ার কারণেই। আচ্ছা, এরপরে এখানে আছে যে আচ্ছা, আচ্ছা, এর আগে আছে একটা জিনিস যে পালমোনারি ধমনী থেকে এই কৈশিক জালিকা মানে অ্যালভিওলাসের বহির্পাশে যে কৈশিক জালিকাগুলো থাকে, এগুলার উৎপত্তি হয় অ্যাকচুয়ালি পালমোনারি ধমনী থেকে, এবং পুনরায় এরা মিলে পালমোনারি শিরা গঠন করে। পালমোনারি ধমনী থেকে শুরু করে কৈশিক জালিকা সৃষ্টি হয়, এবং এই কৈশিক জালিকাগুলো পরে গিয়ে পালমোনারি আবার শিরা গঠন করে, পালমোনারি শিরা গঠন করে। আচ্ছা, তো এরপরে স্কোয়ামাস এপিথেলিয়াল কোষের ব্যাপারটা আমরা জানলাম, যার কারণে ব্যাপন ঘটতে পারে। অ্যালভিওলাস প্রাচীর, অ্যালভিওলাসের যে প্রাচীরটা আছে, এই প্রাচীরে চাপা স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ থাকে, কিন্তু এছাড়াও এইটা আরেকটা জিনিস ধারণ করে, সেটা হচ্ছে ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ। অ্যালভিওলাসগুলা তাদের প্রাচীরে ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ ধারণ করে। কি? ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ ধারণ করে। এবং এই যে ফ্যাগোসাইট, এই জিনিসটা শুনলেই অ্যাকচুয়ালি মাথায় কী এসে পড়ে? যে কোনো একটা মারামারির কাহিনী। মারামারির কাহিনী কেমন? এই যে কোনো একটা কণা বা বহিরাগত কণা যেগুলো ক্ষতিকর আমাদের দেহের জন্যে, সেগুলোকে ধ্বংস করে, তাই না? তো সেই জিনিসটা এটাও করে। এই জন্যে অ্যালভিওলাসের এই যে ম্যাক্রোফেজ, এই যে ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ, এটা হচ্ছে ম্যাক্রোফেজ অণু এবং অন্যান্য বহিরাগত কণাকে ধ্বংস করে। তাছাড়া এদের প্রাচীরে কোলাজেন ও স্থিতিস্থাপক বিভিন্ন তন্তু থাকে। অ্যালভিওলাসের প্রাচীরে কোলাজেন এবং বিভিন্ন স্থিতিস্থাপক তন্তু থাকে। এই স্থিতিস্থাপক সূত্রের কারণে প্রশ্বাস নিঃশ্বাসের সময় অ্যালভিওলাস সহজেই প্রসারিত ও আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে। এখানে আরেকটি ইম্পর্টেন্ট যেই জিনিস, সেটা হচ্ছে অ্যালভিওলাসের প্রাচীরে সেপ্টাল কোষ নামক কিছু বিশেষ কোষ থাকে। অ্যালভিওলাসের যে প্রাচীর আছে, এই প্রাচীরে সেপ্টাল কোষ নামক বিশেষ কিছু কোষ থাকে। এখানে আমরা কি পাইলাম? যে এপিথেলিয়াল কোষ থাকে, স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ থাকে, কিন্তু তাছাড়াও সেপ্টাল কোষ নামক এক ধরনের কোষ থাকে, এবং এই সেপ্টাল কোষটা হচ্ছে সারফেক্ট্যান্ট ক্ষরণ করে। সারফেক্ট্যান্ট এক ধরনের ডিটারজেন্টের অনুরূপ পদার্থ, যা হচ্ছে ফসফোলিপিড রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। ওকে, আচ্ছা, তো এই সারফেক্ট্যান্ট এক ধরনের ডিটারজেন্ট পদার্থ। এই সারফেক্ট্যান্টটা এত বেশি ইম্পর্ট্যান্ট, সেটা আমরা পরের পেজটাই জানতে পারবো যে কেন সারফেক্ট্যান্ট নিয়ে এত কথা বলতেছি। ওকে, তো এই সারফেক্ট্যান্ট ক্ষরণ করে হচ্ছে সেপ্টাল কোষ, আমরা একটুক জেনে রাখি। আর সারফেক্ট্যান্ট হচ্ছে, এই যে সারফেক্ট্যান্ট, এটা হচ্ছে তরলের অ্যালভিওলাসের তরলের যে পৃষ্ঠটান, তরলের যে পৃষ্ঠটান, এই তরলের পৃষ্ঠটানকে হ্রাস করে। ওকে, তরলের পৃষ্ঠটান হ্রাস করে। ওকে, বা সারফেস টেনশন যেটা, এটাকে হ্রাস করে। অ্যালভিওলাসকে চুপসে যাওয়া থেকে এই সারফেক্ট্যান্ট যেহেতু মানে এই যে সারফেস টেনশনটা বজায় রাখে, ওই মানে এটাকে হ্রাস করে ফেলে, এই জন্য সারফেস টেনশন হ্রাস করে ফেলার কারণে অ্যালভিওলাস চুপসে যায় না। ওকে, আচ্ছা, আর অ্যালভিওলাস চুপসে গেলে কিন্তু গ্যাসীয় বিনিময়টা করা যেত না। তো অ্যালভিওলাস যেহেতু চুপসে যায় না, সেই জন্য গ্যাসীয় বিনিময়গুলো সংঘটিত হইতে পারে। এইবার হচ্ছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং এই পেজের, যেটা আমরা এসে গেছি, যে 23 সপ্তাহ বয়স্ক মানব ভ্রূণে সর্বপ্রথম সারফ্যাক্ট্যান্ট ক্ষরণ শুরু হয়। একটা মানব ভ্রূণ 24 সপ্তাহের আগে স্বাধীন অস্তিত্বের অধিকারী বলে গণ্য হয় না। কেন হয় না? কারণ এর আগে সারফেক্ট্যান্ট ক্ষরণ হয় না। মানে বুঝতে পারতেছি আমরা কতটা ইম্পর্ট্যান্ট সারফেক্ট্যান্ট। সারফেক্ট্যান্ট একটা মানে মানুষের তার যে মানে সে যে একটা স্বাধীন অস্তিত্বের অধিকারী, এইটা প্রকাশ করা, মানে সারফেক্ট্যান্ট এইটা প্রকাশ করায় এতটা প্রভাব বজায় রাখে যে সারফেক্ট্যান্ট ক্ষরণ না হলে সেই মানব ভ্রূণকে বা একটা মানে পুরোপুরি একজন মানুষ হিসেবে, বা একজন মানে মানুষের যে ভ্রূণ, সেটা তো মানুষের ভ্রূণ 23 সপ্তাহ বয়সে সারফেক্ট্যান্ট ক্ষরণ করায় 24 সপ্তাহের আগে একে স্বাধীন অস্তিত্বের অধিকারী বলে গণ্য করা হয় না। তো সারফেক্ট্যান্ট কতটা ইম্পর্ট্যান্ট এটা বুঝে যাইতেছে। এরপর আছে হচ্ছে শ্বাসপেশি, যেগুলো হচ্ছে রেসপিরেটরি মাসলস। তো এই শ্বাসপেশি হচ্ছে যেসব পেশি আমাদের অ্যাকচুয়ালি শ্বাসকার্যে সহায়তা করে, শ্বাসকার্যে সহায়তা করে তাদেরকে হচ্ছে শ্বাসপেশি বলে। শ্বাসকার্যে সহায়তা করে কীরকম? যেমন আমাদের যখন আমরা শ্বাস গ্রহণ করি, যখন শ্বাস গ্রহণ করি বা যেটাকে প্রশ্বাস বলে আর কি, আবার যখন শ্বাস ত্যাগ করি মানে নিঃশ্বাস,
তখন এই শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগের জন্য কিছু পেশি বেশ গুরুত্বপূর্ণ কাজ করে। যেই পেশিগুলো যদি কাজ না করতো তাহলে আমরা শ্বাস গ্রহণ কিংবা শ্বাস ত্যাগ কোনোটাই করতে পারতাম না। তো এই জন্য এই পেশিগুলো অ্যাকচুয়ালি শ্বাসপেশি নামে পরিচিত, যেগুলোর মধ্যে ২টা হচ্ছে অন্যতম বা উল্লেখযোগ্য সবথেকে, যেগুলো হচ্ছে ডায়াফ্রাম পেশি এবং ইন্টারকোস্টাল পেশি। ডায়াফ্রামকে অ্যাকচুয়ালি মধ্যচ্ছদা নামে আমরা অনেকে চিনি। ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা হচ্ছে বক্ষগহ্বর এবং উদরগহ্বরের মাঝখানে আড়াআড়িভাবে বিদ্যমান একটি মাংসল পর্দা। ওকে, এটা আমরা যদি দেখাই, এটা হচ্ছে গিয়ে ডায়াফ্রাম। এই যে এটা হচ্ছে ডায়াফ্রাম। এটা হচ্ছে ডায়াফ্রাম এবং এই যে আমাদের যে পরশুকাগুলো আছে বা রিব তো আমরা চিনি, রিবস এই যে হাড্ডিগুলা, এইগুলার মাঝখানে এই পেশিগুলা, এইগুলো হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। এবং এই ইন্টারকোস্টাল পেশি এবং ডায়াফ্রাম এই দুইটাই আমাদের প্রশ্বাস নিঃশ্বাসের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ অবদান রাখে। আচ্ছা, এখানে শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গসমূহের নাম এবং কাজসমূহ দেয়া আছে, যেগুলো আমরা অলরেডি পড়ে আসছি, যে নাসাগহ্বর, মুখগহ্বর বা এই জিনিসগুলা, এগুলো কোনটা কি কাজ করে এগুলো সম্বন্ধে আমরা বিস্তারিত দেখে আসছি। তবুও এই চারটা পড়ে রাখবে, এই চারটা পড়লে অ্যাকচুয়ালি শর্টের মধ্যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো এখানে দেয়া আছে, তো বাসায় ইজিলি পড়তে পারো, যেগুলো যেহেতু এগুলো পড়ায় দিয়েছি। এরপর আছে শ্বসনতন্ত্রের কাজ। তো এটা ইম্পর্টেন্ট অ্যাকাডেমিক্সের জন্য এবং অ্যাডমিশনে রিটেনের ক্ষেত্রেও হালকা ইম্পর্টেন্ট আছে। তো শ্বসনতন্ত্রের কাজের মধ্যে আমরা এমসিকিউর জন্য যেগুলো পড়বো সেগুলো হচ্ছে নিঃশ্বাসের মাধ্যমে প্রতিদিন প্রায় 400 থেকে 600 মিলিলিটার পানি দেহ থেকে বেরিয়ে যায়। ওকে, নিঃশ্বাসের মাধ্যমে, নিঃশ্বাস মানে কি শ্বাস ত্যাগ করার সময় ওইখানে কিন্তু আমাদের কিছু পরিমাণ পানিও আমাদের বের হয়, ঠিক আছে, শ্বাস ত্যাগের সময়। তো এই নিঃশ্বাসের মাধ্যমে প্রতিদিন আমাদের প্রায় 400 থেকে 600 মিলিলিটার পানি দেহ থেকে বেরিয়ে যায়। ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, 400 থেকে 600। ওকে, হোমিওস্ট্যাসিস হচ্ছে দেহাভ্যন্তরের যে স্থিতাবস্থা বা সাম্যাবস্থা। ওকে, দেহের অভ্যন্তরে আমাদের কিন্তু মানে চরম বিশৃঙ্খলা নাই, এখানে কিন্তু সব কিছু তাদের নিজস্ব নিয়ম মাফিক ওয়েতে চলতেছে। তো এই জিনিসটা একটা স্থিতাবস্থায় আছে দেহাভ্যন্তরে, এবং এই অবস্থাটাকে অ্যাকচুয়ালি হোমিওস্ট্যাসিস বলে। ওকে, একটা জেনারেল নলেজ হিসেবে ইউজ করতে পারো এটা, হোমিওস্ট্যাসিস। উদ্বায়ী গ্যাস, এখানে 3টা উদ্বায়ী গ্যাসের কথা বলা আছে, 3টা মানে এছাড়াও অনেক উদ্বায়ী গ্যাস আছে, বাট এখানে 3টার কথা বলা আছে এবং এগুলো কিন্তু এমসিকিউতে চলে আসতে পারে, যে ক্লোরোফর্ম, ইথার আর হচ্ছে অ্যামোনিয়া, এই 3টা হচ্ছে উদ্বায়ী গ্যাস। হরমোন ও আয়ন ঘনত্ব, শ্বসনতন্ত্র দেহে হরমোন ও আয়নের ঘনত্ব এইটাও নিয়ন্ত্রণ করে। ওকে, শ্বসনতন্ত্র দেহে হরমোন ও আয়নের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। তো যদি বলে যে হরমোন ও আয়নের ঘনত্ব কোন তন্ত্র নিয়ন্ত্রণ করে, তো হচ্ছে এমসিকিউতে শ্বসনতন্ত্র, এটা এসে পড়তে পারে। এরপরে হচ্ছে শ্বসনের আরেকটা সংজ্ঞা এখানে দেওয়া আছে, তো আমরা প্রথম যে সংজ্ঞাটা পড়ছিলাম ওইটাই হয়ে যাবে, তাও আমরা এটা একটু পড়ে রাখতে পারি, যে পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন দিয়ে কোষ মধ্যস্থ খাদ্য বা গ্লুকোজ জারিত করে শক্তি উৎপাদন শেষে কার্বন ডাই অক্সাইড পরিবেশে ফিরিয়ে দেওয়ার যে জৈব রাসায়নিক প্রক্রিয়া, সেটার এই প্রক্রিয়ার নামই হচ্ছে শ্বসন। ওকে, তো আমার প্রথম সংজ্ঞাটা বেশি মানে স্পেসিফিক ছিল, বেশ ভালোভাবে লেখা, তো আমরা ওইটাই ফলো করার চেষ্টা করব। এর আগে আছে অ্যাকচুয়ালি শ্বসন, অ্যাকচুয়ালি 2টি পর্যায়ের মাধ্যমে এই সমগ্র শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। একটা হচ্ছে বহিঃশ্বসন এবং একটা হচ্ছে অন্তঃশ্বসন। বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন এই দুইটাই কিন্তু শ্বসনের 2টা পর্যায়। এই দুটার মধ্যে একটা পর্যায়ে যদি অনুপস্থিত থাকে তাহলে কিন্তু শ্বসন আর হবে না। তো বহিঃশ্বসন কোনটা? বহিঃশ্বসন হচ্ছে এক ধরনের ভৌত প্রক্রিয়া, এবং এই বহিঃশ্বসনে যেটা হয় অ্যাকচুয়ালি, এটা ভিতরের কাজকর্ম তেমন একটা নাই। ওকে, এখানে হচ্ছে পরিবেশের সাথে মানে আমাদের যে শ্বসন অঙ্গ, এই শ্বসন অঙ্গের রক্ত ও পরিবেশের মধ্যে শ্বসন গ্যাসের বিনিময় মানে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের যে বিনিময়টা পরিবেশের সাথে, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি বহিঃশ্বসন। ওকে, এবং এটা এক ধরনের ভৌত প্রক্রিয়া। এরপর আসা হচ্ছে অন্তঃশ্বসন বা ইন্টারনাল রেসপিরেশন। তো এই অন্তঃশ্বসন হচ্ছে, এটা এক ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়া। ওকে, এটা কিন্তু ভৌত প্রক্রিয়া না, এটা কিন্তু জৈব রাসায়নিক প্রক্রিয়া, যা হচ্ছে দেহকোষ ও রক্তে সংঘটিত হয়। এটা কিন্তু পরিবেশের সাথে কিছু রিলেটেড না, এটা হচ্ছে দেহকোষ ও রক্তে সংঘটিত হয়, এবং এখানে এনজাইমের ভূমিকা আছে ব্যাপক। এখানে নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এগুলো যখন আমরা মানে পরে বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসনের পার্থক্য নামে একটা জিনিস আছে, এই যে একটা ছকের মতো দেয়া আছে, আমরা পেয়ে যাবো এই যে বহিঃশ্বসন ও অন্তঃশ্বসনের পার্থক্য, এইটা পড়লে আমরা বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন সম্পর্কে ইম্পর্টেন্ট সব ইনফরমেশনই পেয়ে যাবো এখানে। ওকে, তো
এখানে আরেকটা যে জিনিস আছে সেটা হচ্ছে মানে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম এবং গ্যাসীয় পরিবহন অ্যাকচুয়ালি কীভাবে হয় এই জিনিসটা এখানে বলা আছে, বেশ একটু গোজামিল টাইপের। মানে এখানে দেয়া আছে যে এই প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন আমরা গ্রহণ করতেছি এবং শ্বাসনালীতে যাইতেছে, এরপর ফুসফুসে, এবং ফুসফুস থেকে রক্ত কর্তৃক অক্সিজেন গ্রহণ হয়ে এরপর হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, মানে রক্ত দ্বারা অক্সিজেন পরিবহন হইতেছে এখানে, এবং তারপরে কোষে অক্সিজেন ব্যাপন হইতেছে, কোষে ঢুকতেছে অক্সিজেনগুলা, কোষে ঢুকে এরপরে হচ্ছে কোষে খাদ্যবস্তু জারিত হয়, এরপরে হচ্ছে এখান থেকে রক্তে আবার কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন ঘটে, এরপর রক্ত দ্বারা কার্বন ডাইঅক্সাইডের পরিবহন ঘটে, ফুসফুস কর্তৃক কার্বন ডাইঅক্সাইড আবার গৃহীত হয়, এরপরে ফুসফুস থেকে শ্বাসনালীতে অক্সিজেন যায়, এরপর সেই শ্বাসনালী থেকে পরবর্তীতে আমরা হচ্ছে নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডকে বের করে দিই। এই যে এই গতিপথটা এইটা এখানে দেয়া ছিল। তো এই গতিপথটা একটু মাথায় রাখলে আমরা যখন রিটেনে আসবে এখান থেকে কোয়েশ্চেন, তখন ওইগুলা রিটেনটা অ্যান্সার করতে অনেক সহজ হবে। প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম, তো এখানে যে প্রক্রিয়ায় ফুসফুসে অক্সিজেন সমৃদ্ধ বায়ু প্রবেশ করে, যে প্রক্রিয়ায় ফুসফুসে অক্সিজেন সমৃদ্ধ বায়ু প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বায়ু ফুসফুস থেকে বের হয়ে যায়, তাকে হচ্ছে শ্বাসক্রিয়া বা ব্রেথিং বলে। তো দু ধরনের পেশির ক্রিয়ায় বক্ষগহ্বরের আয়তন এর হ্রাস বৃদ্ধি ঘটে, যেটা আমরা পড়ে আসলাম, মানে শ্বাসপেশি যেই দুইটা, ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি এখানে দেয়া আছে যে যেই পেশির ক্রিয়ায় বক্ষগহ্বরের আয়তনের হ্রাস বৃদ্ধি ঘটে, সেই দুটো হচ্ছে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম একটা, এবং আরেকটা হচ্ছে পশুকাসমূহের ফাঁকে অবস্থিত ইন্টারকোস্টাল পেশি। এই দুটার মাধ্যমেই কিন্তু অ্যাকচুয়ালি বক্ষগহ্বরের আয়তনের হ্রাস বৃদ্ধি ঘটে এবং এরা শ্বাস গ্রহণে এই জন্যে এবং শ্বাসত্যাগে সহায়তা করে। তো প্রশ্বাস বা শ্বাস গ্রহণ, এখানে আমাদের এখানে একটা ব্যাখ্যার মতো দেয়া আছে যে কীভাবে ডায়াফ্রাম পেশি এবং ইন্টারকোস্টাল পেশির মানে কার্যক্রমের মাধ্যমে কীভাবে আমাদের প্রশ্বাস বা শ্বাস গ্রহণ সংঘটিত হয়। হ্যাঁ, এখানে দেয়া আছে এটা। তো ডায়াফ্রাম পেশি সংকুচিত হলে এর কেন্দ্রীয় টেন্ডন, হ্যাঁ, টেন্ডন হচ্ছে টেন্ডন, এই জিনিসটা কিন্তু আরেকটা জিনিস, যে টেন্ডন কি, টেন্ডন হচ্ছে পেশি এবং হাড্ডিকে সংযুক্ত করে। ওকে, ওটা হচ্ছে টেন্ডন। আচ্ছা, তো ডায়াফ্রাম পেশি সংকুচিত হলে কেন্দ্রীয় টেন্ডন সঞ্চালিত হয়, ফলে বক্ষগহ্বরের অনুদৈর্ঘ্য ব্যাস বেড়ে যায়। ওকে, তো যদি আমাদের মানে প্রশ্বাসের ক্ষেত্রে বা শ্বাস গ্রহণের ক্ষেত্রে আমাদের কিন্তু আমাদের বক্ষগহ্বরের আয়তনের বৃদ্ধি করতে হবে। আয়তন যদি বৃদ্ধি ঘটে তাহলেই কিন্তু শ্বাস গ্রহণ বা প্রশ্বাস সংঘটিত হবে, এবং এই জন্য ডায়াফ্রাম পেশিকে সংকুচিত হতে হয়। ডায়াফ্রাম পেশি যদি সংকুচিত হয় তাহলে কিন্তু বক্ষগহ্বরের আয়তনের বৃদ্ধি পাবে, এবং একই সময় নিম্নভাগের যে পৌষকাগুলো আছে, এই পৌষকাগুলো কিছুটা উপরের দিকে উঠে যায়। ওকে, পৌষকাগুলো উপরের দিকে উঠে যায় এবং এই কারণে অগ্রপশ্চাৎ ব্যাসও বেড়ে যায়, যার কারণে তোমার হচ্ছে এখানে শ্বাসগ্রহণ বা প্রশ্বাস সংঘটিত হইতে পারে, এবং শ্বাসগ্রহণ বা প্রশ্বাস এক ধরনের সক্রিয় প্রক্রিয়া। আচ্ছা, পরিবেশ থেকে অক্সিজেন সমৃদ্ধ বায়ু নাসারন্ধ্রপথে, ট্রাকিয়া, তারপর ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলাই তথা ফুসফুসে গিয়ে লাস্টে প্রবেশ করে। নিঃশ্বাস বা শ্বাসত্যাগ, এই জিনিসটা কি? এটি হচ্ছে প্রশ্বাস হচ্ছে আমাদের শ্বাস গ্রহণের পরপরই এই নিঃশ্বাস বা শ্বাসত্যাগ সংঘটিত হয়, এবং এইটা এক ধরনের নিষ্ক্রিয় প্রক্রিয়া। এবং এইখানে কি হয়, এখানে হচ্ছে গিয়ে আমাদের ওই মানে প্রশ্বাসের সময় যে কাজগুলো ঘটছিল ওইটার উল্টা কাজটা ঘটে, মানে আমাদের ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা হচ্ছে প্রসারিত হয় এবং ইন্টারকোস্টাল পেশিগুলো নিচের দিকে নেমে আসে। ওকে, যে কারণে নিচের দিকে একটা চাপের সৃষ্টি হয় এবং হচ্ছে আমাদের শ্বাস বা মানে বায়ু বা অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, মানে কার্বন ডাইঅক্সাইডগুলো হচ্ছে এরপরে বাইরে বেরিয়ে যায় বা আমাদের নিঃশ্বাস সংঘটিত হয়। শ্বসন একটি ছন্দময় প্রক্রিয়া। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষে বিশ্রামকালে এই প্রক্রিয়া প্রতি মিনিটে মাত্র 14 থেকে 18 বার হয়। ওকে, তুমি যদি পূর্ণবয়স্ক একজন মানুষ হও তো সেই ক্ষেত্রে তুমি যদি বিশ্রাম করো, বিশ্রামের সময় মানে যদি দৌড়ঝাঁপ করো তখন দেখা যাবে শ্বসনের হারটা বেশি হয়, কিন্তু বিশ্রামকালে শ্বসনের হারটা মানে রেগুলার শ্বসনের হারটা থাকে, ওইটা তখন দেখা যায় 14 থেকে 18 বার হচ্ছে, হ্যাঁ, শ্বসন প্রতি মিনিটে। কিন্তু নবজাত শিশুতে এটা কিন্তু 40 বার প্রতি মিনিটে 40 বার সংঘটিত হয়। তো নর্মালি পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে 14 থেকে 18 বার এবং শিশুদের ক্ষেত্রে 40 বার সংঘটিত হয়। আচ্ছা, প্রশ্বাস ও নিঃশ্বাসের মধ্যে পার্থক্য এখানে দেয়া আছে। প্রশ্বাস ও নিঃশ্বাসের মধ্যে পার্থক্য, যেটা অ্যাকচুয়ালি মোটামুটি ইজি একটা জিনিস, যেটা এতক্ষণ পড়লাম ওইগুলোই দেয়া আছে বিভিন্ন জিনিস। তো এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, মানে সক্রিয় পদ্ধতি, নিষ্ক্রিয় পদ্ধতি, এগুলো তো আমরা বললাম, এগুলো তো একটু আগে বলেই দিলাম।
যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 3, 4 এবং 6 নম্বর এই পয়েন্টগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে 3 নম্বর পয়েন্টটা যদি আমরা দেখি, প্রশ্বাস হচ্ছে প্রশ্বাসের সময় বক্ষপিঞ্জরের পশুকাগুলো উপরের দিকে এবং বাইরের দিকে বিচরণ ঘটে। ওকে? আর নিঃশ্বাসের সময় বক্ষপিঞ্জরের পশুকাগুলো নিচের দিকে এবং ভিতরের দিকে বিচরণ ঘটে। ইম্পর্ট্যান্ট। এবং প্রশ্বাসের সময় ডায়াফ্রাম নিচের দিকে নেমে এসে প্রায় সমতল হয়ে যায়। প্রশ্বাসের সময় ডায়াফ্রাম নিচের দিকে নেমে এসে প্রায় সমতল হয়ে যায়। আর নিঃশ্বাসের সময় এই ডায়াফ্রাম উপরের দিকে বেঁকে গিয়ে ধনুকের মতো হয়ে যায়। ওকে? নিঃশ্বাসের সময় ডায়াফ্রাম বেঁকে গিয়ে ধনুকের মতো হয়ে যায়। 6 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে প্রশ্বাসের সময় ফুসফুসের অভ্যন্তরীণ বায়ুর চাপ, বায়ুমণ্ডলের যে চাপ এইটা অপেক্ষা কম হয়। এই জন্যে যেহেতু ভিতরে যেহেতু চাপ কম, সেই জন্যে নাসিকা ও ট্রাকিয়া পথে ফুসফুসে বায়ুগুলো প্রবেশ করে। কারণ বায়ুর ধর্ম কি, মানে যেদিকে চাপ কম আছে সেই দিকেই তো তারা পরিবাহিত হবে, তাই না? তো এই কাজটাই ঘটে। আর নিঃশ্বাসের সময় ঘটে উল্টাটা, ফুসফুসের অভ্যন্তরীণ বায়ুর চাপ বায়ুমণ্ডলের বায়ুর চাপের থেকে বেশি হয় এবং এই কারণে ফুসফুস মধ্যস্থ বায়ু ট্রাকিয়া ও নাসিকা পথে বাইরে বের হয়ে যায়। ওকে? এরপরে আমাদের আরও বিভিন্ন বিষয়বলী আছে, যেমন প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ আছে, তারপরে হচ্ছে গ্যাসীয় পরিবহন আছে। এরপরে হচ্ছে আমাদের ওই যে বহিঃশ্বসন অন্তঃশ্বসনের পার্থক্য ছিল। এরপর হচ্ছে শ্বাসনালীর, মানে এরপর হচ্ছে আমাদের বিভিন্ন রোগ নিয়ে আলোচনা আছে। তো এই জিনিসটা আমরা পরের ক্লাসে পার্ট 2 যেটা এই চ্যাপ্টারের, ওইটা আমরা শেষ করে ফেলবো এবং বেশি কিছু নাই আর। তো মেইন পার্ট হচ্ছে ওই জাস্ট গ্যাসীয় পরিবহনটা। এই যে এই 2টা পেজ হচ্ছে মেইন পার্ট। এরপরে ইজি আছে, বাট পার্ট 2তে এগুলো কমপ্লিট করে দেওয়া হবে। ধন্যবাদ ক্লাসটা দেখার জন্যে। সকলকে অনুরোধ করব আমাদের সাথে যুক্ত থাকার জন্যে। এবং আমি বলছি, যদি তোমরা আমাদের সাথে শেষ পর্যন্ত যুক্ত থাকো অবশ্যই ভালো কিছু হবে, আমরা এটার গ্যারান্টি দিচ্ছি। অবশ্যই ভালো কিছু হবে, তোমার যেটা চাওয়া যেটা পাওয়া সেটা পূরণ হবে। একটা ভালো ভার্সিটির সিট দখল করা বলো কিংবা একাডেমিক্সে ভালো করা বলো, আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে তোমরা সেটা করতে পারো। আমরা সবসময় তোমাদের সাথে আছি, পাশে আছি। তোমাদেরকেও আমাদের সাথে থাকতে হবে, তাহলেই আমরা সবাই মিলে সফল হতে পারবো। ওকে? তো ধন্যবাদ আসলে এতক্ষণ ক্লাসটা করার জন্যে। এবং যেটা বললাম একটু আগেই, যে পার্ট 2টা আপলোড করা হবে এবং এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে এবং এভাবে বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টারই আমরা শেষ করব, ভালোভাবেই শেষ করা হবে এবং ক্লাসের কোয়ালিটি সামনে আরও ইমপ্রুভ হবে। এবং আমাদের আরও ক্লাস আসছে, ম্যাথ, ফিজিক্স, বাংলা, ইংলিশ ক্লাস আসবে সামনে। তো এরকম তোমাদের একজন মানে পরিপূর্ণ প্রস্তুতি গুছানোর জন্য আমরা ফ্রি আমাদের হচ্ছে ক্লাসগুলো চালু রাখবো। এবং তার পাশাপাশি যদি তোমরা পরবর্তীতে চাও যে আমরা যাদের কোর্স লঞ্চ করি, তাহলে সেটাও আমরা করব। সো সেটা নিয়ে কোনো প্রবলেম নাই। বাট আপাতত আমরা ফ্রি ক্লাস কন্টিনিউ করতেছি এবং তোমাদের যদি চাওয়া থাকে যে হ্যাঁ ভাই কোর্স লঞ্চ করেন, তো সেটা বলতে হবে, কমেন্টে জানিয়ে দিতে হবে। ওকে? তো ধন্যবাদ সকলকে।